This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে মহিলাকে মানসিক নির্যাতনের অভিযোগ, পাশাপাশি লক্ষাধিক টাকা আদায়ের অভিযোগ, চাপে পড়ে আত্মঘাতী মহিলা। অভিযোগ সাগরদিঘির বিধায়ক বাইরান বিশ্বাসের মামাতো ভাই আসাদুল বিশ্বাসের বিরুদ্ধে। এই মুহূর্তের বড় খবর, কথা বলবো সহকর্মী শুভতোষের সঙ্গে। তবে তার আগে আপনাকে আরও একবার জানিয়ে রাখি, বাইরান বিশ্বাস বিধায়ক সাগরদিঘির, তাঁর মামাতো ভাই আসাদুল বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ রেস্টুরেন্ট তৈরির কথা বলে মহিলার কাছ থেকে 10 লক্ষ টাকা নেয়। কথা বলবো শুভতোষের সঙ্গে। শুভতোষ, এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বাইরন বিশ্বাস সাগরদিঘির তার এই মামাতো ভাই আসাদুল বিশ্বাস এবং তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং প্রথম পরিচয় ফেসবুক থেকে হয় এই তরুণীর। এবং ফেসবুকের পরিচয়ের পর থেকেই এই মূলত সঙ্গীত শিল্পী বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে এবং তার সাথে সাথে সে যায় এবং তারপরে ঘনিষ্ঠতা এতটাই বাড়তে বাড়তে একটা সময় হঠাৎ করে সে ব্ল্যাকমেল শুরু করে বলে অভিযোগ। তার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নিয়ে সে বলে যে তাকে ভাইরাল করে দেবে এবং এই সমস্ত বিষয় নিয়ে তাদের মধ্যে একটা সম্পর্কের ফাটল ধরে, অশান্তি শুরু হয়। যদিও তার একটি কন্যা সন্তানও আছে। এরপরে অশান্তি বাড়তে বাড়তে এমন একটা জায়গায় যায়, এর মাঝখানে এই ব্ল্যাকমেল করেই তার কাছ থেকে 10 লক্ষ টাকা নেয় এবং আরো বিভিন্ন সময় খেপে টাকা নিয়েছে, এমনটাও অভিযোগ। এরপরে সে যখন অশান্তি হতে হতে গতকালকে তার ঝুলন্ত দেহ পাওয়া যায় এবং আশ্চর্যের বিষয় যেটা দীপ, যে যখন সে আত্মহত্যাটা জাস্ট করেছে তখন সে সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে সোজা মালদাতে চলে এসেছে এখানে এবং সেই দেহটা নামিয়েছে। সে কিন্তু সেই জায়গায় সেই ঘরে ছিল না। তাহলে এখানে প্রশ্ন উঠছে, সেই যখন আত্মহত্যা করছে তাহলে সে জানলো কি করে, খবর পেলে কি করে? ঠিক এই প্রশ্ন উঠছে। শুভতোষ, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখবো পরের খবরে। কাটোয়ায় অমানবিক আচরণ সরকারি অ্যাম্বুলেন্স চালকের। সদ্যজাত শিশুকন্যাকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে বাড়ি ফেরার পথে প্রসূতি থেকে নামিয়ে দিলেন চালক। প্রসূতির মায়ের অভিযোগ, কাটোয়া কুড়ুই রাস্তায় জল জমে থাকায় মাতৃযান থেকে নামিয়ে দেন অভিযুক্ত চালক। তাকে ঘুরপথে নিয়ে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও তিনি শোনেননি। ফের কাটোয়ায় নিয়ে যেতে বললে 200 টাকা দাবি করা হয় বলে অভিযোগ। এখানেই প্রশ্ন, যে বিনামূল্যে মাতৃযানের পরিষেবা দেয় রাজ্য সরকার, তাহলে কিভাবে টাকা চাইতে পারে চালক? কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার জানিয়েছেন ওই মাতৃযান চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, লাইসেন্স পর্যন্ত বাতিল করে দেওয়া হবে। আমার মেয়েকে কাটোয়ার বড় হাসপাতালে ভর্তি করেছিলাম, দিয়ে আমার মেয়ের বাচ্চা হয়েছে আজকে 3 দিন। দিয়ে কাটোয়া থেকে অ্যাম্বুলেন্সে বাইরে আসার জন্য অ্যাম্বুলেন্স করে দিয়েছিল। দিয়ে এখানে রাস্তায় এসেছিল, মাঝ রাস্তায় এসে এখানে একটু জল আছে ওই জন্য নামিয়ে দিয়ে পালিয়ে গেল, বললো আর অ্যাম্বুলেন্স যাবে না। অ্যাম্বুলেন্স করে নিয়ে এলো হসপিটাল থেকে, কাটোয়ার হসপিটাল থেকে। দিয়ে নিয়ে এসে এরও বললো জল যাবো না খুব। দিয়ে পয়সা চাইলো, 200 টাকা চাইলো। দিয়ে আমি বললাম বেশ আগে দিয়ে আসেন তারপর দেবো। তা বলছে আর যাবো না খুব। তা আমি তাহলে কাটোয়া নিয়ে চলেন, একবার ওই কাটোয়া তাহলে আবার গাড়ি করবো দিয়ে যাবো, তাও নিয়ে গেল না, এ বলে এরই নামিয়ে দিল। আরজিকর মেডিকেল কলেজের আউটডোরের সামনে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শনিবার সকালে আউটডোরের সামনে এক বিশেষ সক্ষম যুবককে পড়ে থাকতে দেখেন নিরাপত্তা রক্ষীরা। তাকে উদ্ধার করে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যুবকের পায়ে ইনফেকশন ছিল বলে সূত্রের খবর। মৃত যুবকের কোনো পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শনিবার সকালে আরজিকর হাসপাতালে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু, যেটা প্রাথমিকভাবে জানা গিয়েছে যে আরজিকর হাসপাতালের আউটডোর যেখানে রয়েছে ঠিক তার বাইরে এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। যেটা প্রাথমিক সূত্র মারফত জানতে পারা যাচ্ছে পুলিশের তরফে, যে গতকাল রাত্রে ওই যুবক এই আরজিকর হাসপাতালে আসেন এবং আউটডোরের বাইরে চিকিৎসার জন্য অপেক্ষা করতে থাকেন। তার পায়ে ইনফেকশন ছিল, সেই চিকিৎসার কারণেই তিনি আরজিকর হাসপাতালে এসেছিলেন বলে পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে। এই আরজিকর হাসপাতালে যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা ওই যুবককে উদ্ধার করেন এবং ইমার্জেন্সিতে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের তরফ থেকে এই যুবকের পরিচয়, কোথায় থেকে এসেছিলেন, কখনই বা এসেছিলেন বা কী কারণে মৃত্যু হয়েছে, এই বিষয়গুলি জানার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই স্থানীয় পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হিসেবে জানা যাবে এবং একই সাথে ওই যুবক কোথায় থেকে এসেছিলেন, কী তার পরিচয়, কেনই বা আরজিকর হাসপাতালে এসেছিলেন, পায়ের যে ইনফেকশন রয়েছে তার চিকিৎসা করাতে, নাকি অন্য কোনো কারণ ছিল তার আরজিকর হাসপাতালে আসার পিছনে, সেই বিষয়গুলি খতিয়ে দেখবেন পুলিশ কর্তারা। ক্যামেরায় সুদেবের সাথে অরিত্র, TV9 বাংলা।
মেঘলিগঞ্জ পুরসভায় তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূলের এই 7 কাউন্সিলর। 9 আসন বিশিষ্ট মেঘলিগঞ্জ পুরসভা দলীয় কোন্দলের জেরেই এই অনাস্থা মনে করছে রাজনৈতিক মহল। পুরপ্রধানের বিরুদ্ধে 1 বছর ধরে অসহযোগিতার অভিযোগ জানিয়ে আসছেন কাউন্সিলররা। পুরসভায় নানাভাবে সাধারণ মানুষকে হেনস্থা করা হয়, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বিষয়টি নিয়ে পুরপ্রধানের সঙ্গে আলোচনা করেও কোনো সুরাহা মেলেনি বলেই অভিযোগ। বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে, তারা যা সিদ্ধান্ত নেবে সেভাবেই কাজ হবে, জানালেন পুরপ্রধান কেশব চন্দ্র দাস। কাঠপানির ভাগাভাগি নিয়ে কোন্দল, খোঁচা বিজেপির। আমরা চেয়ারম্যানের সাথে এই বিষয়ে অনেকবার বসেছিলাম, ওনার যা যা আমাদের সমস্যা ছিল সমস্যাগুলো ওনাকে বলেছি। এই সমস্যাগুলো বলার পরেও আমাদের কোনো সমাধান হয়নি বা কোনো পজিটিভ আমরা রেসপন্স পাইনি। এর জন্য আমরা শেষে বাধ্য হলাম যে আমাদের এই পদক্ষেপ নিতে। কাজ করতে গিয়ে আমাদের যে পৌরপিতা আছে ওনাকে আমি অনেকবার চেষ্টা করেছি সঠিকভাবে বোঝানোর, কিন্তু দেখছি উনি এক জেদি মনোভাব নিয়ে থাকেন। আমাদের কাউন্সিলরদের মতামতকে উনি পোষণ করেন না এবং আমরা যে পরিষেবাগুলো চাই সেই পরিষেবার ক্ষেত্রে সাধারণ মানুষকে প্রচুর হয়রানি করা হয়। অনেক দিন থেকেই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন সোর্সে যোগাযোগ করছি, কিন্তু এটা নিয়ে কোনো সুরাহা হয়নি। এখন শেষ পর্যায়ে আমাদের অনাস্থা প্রস্তাব আনতে আমরা বাধ্য হয়েছি। তৃণমূলে কি জেলা পর্যবেক্ষক পদ আবারও ফিরছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরে এই আলোচনায় ঘুরছে শাসক দলের অন্দরে। তৃণমূলের সংগঠনে খুব বড় রদবদল হয়েছিল 2021-এর 26 আগস্ট। অনেকে মনে করছেন 3 বছর পর তেমনই বড় রদবদলের পথে হাঁটছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনের জেলা পর্যবেক্ষক পদটি তুলে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। অনেকের ধারণা ভোটকুশলী পিকের পরামর্শেই পর্যবেক্ষক পদ তুলে দেওয়া হয়েছিল। মাঝে 3 বছর আনুষ্ঠানিকভাবে কাউকে এই পদে আনা হয়নি। তবে পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে কয়েকজনকে অলিখিতভাবে জেলা পর্যবেক্ষক হিসেবে কাজ করতে দেখা গেছিল। পূর্ব মেদিনীপুরে যেমন ছিলেন কুণাল ঘোষ, পাহাড় সহ উত্তরবঙ্গের নানা নির্বাচনে এক প্রকার পর্যবেক্ষকের ভূমিকায় পালন করতে দেখা গেছে অরূপ বিশ্বাসকে। 2024-এর লোকসভা ভোটে আসন ভিত্তিক পর্যবেক্ষক নিয়োগ করেছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। উদাহরণ হিসেবে বলা যায় রানাঘাট কেন্দ্রের সব্যসাচী দত্ত, বাঁকুড়া বিষ্ণুপুরের সুমিত চক্রবর্তী, কিংবা মেদিনীপুর আসনের জন্য জয়প্রকাশ মজুমদার। মালদা মুর্শিদাবাদের ক্ষেত্রে একই ভূমিকা পালন করেন ফিরহাদ হাকিম। বীরভূম পশ্চিম মেদিনীপুরে যেমন ছিলেন সুব্রত বক্সী। শুধু তাই নয়, লোকসভা ভোটে প্রতি কেন্দ্রে গণনা পর্যবেক্ষকও নিয়োগ করেছিল তৃণমূল কংগ্রেস। গত 2রা জুন এই পর্যবেক্ষকদের নিয়ে ভার্চুয়াল বৈঠকও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে ব্যাপক রদবদলের জল্পনার পাশাপাশি এখন চর্চা চলছে দলে কি আনুষ্ঠানিকভাবে আবারও জেলা পর্যবেক্ষক পদ ফেরানো হচ্ছে। যদি পর্যবেক্ষক আসে তাহলে আই উইল ওয়েলকাম দ্য সিস্টেম। এইটুকুনি অনুরোধ করবো এমন পর্যবেক্ষককেই দেবেন যিনি জেলাটা চেনেন। পর্যবেক্ষকের কাজ হোক খুঁজে খুঁজে ছানবিন করে পুরনো হারিয়ে যাওয়া সেই মুখগুলোকে বার করা। এই যে পর্যবেক্ষক বলুন, মন্ত্রিসভা বলুন বা যেখানে অদল বদল হোক, এর মাপকাঠি হোক আনুগত্য। তৃণমূলের জেলা পর্যবেক্ষক পদ ফেরা নিয়ে বিরোধীদের কি প্রতিক্রিয়া? দেখুন, ওদের দলের রদবদল নিয়ে আমার বিন্দুমাত্র, আমার কেন বা জনগণের, বিরোধী দলের কোনো কিচ্ছু যায় আসে না। কারণ লড়াইটা চোরেদের দলনেত্রীর বিরুদ্ধে, সেই পদের কোনো রদবদল হচ্ছে না। দেখবেন তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান এখন জেল খাটছেন পার্থ চট্টোপাধ্যায়। সুতরাং এই দলের যেরকম শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান, সেরকম সে দলের পর্যবেক্ষক। টাকা পয়সা ঠিকঠাক করে পাঠাচ্ছে না, যাতে ঠিক করে টাকা পৌঁছে তার জন্য পর্যবেক্ষণ করা হবে। তৃণমূল কংগ্রেস একটা সুনির্দিষ্ট গঠনতন্ত্রের মধ্যে দিয়ে চলে। 2026-এ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিজয়ী করার লক্ষ্যে এবং 250-এর বেশি আসনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার লক্ষ্যে যা ভালো মনে করবে দলের শীর্ষ নেতৃত্ব সেটাই করবে। কিন্তু মনে রাখার যে এই পর্যবেক্ষকদের নিয়েই জেলায় জেলায় নতুন করে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছিল। আবারও যদি পর্যবেক্ষক আসে সেক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্ব আরও ত্বরান্বিত হবে না তো? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। আরাবুল কাণ্ডে স্মৃতি উস্কে দিলেন হাবড়া পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস। টেন্ডার নিয়ে বৈঠক চলাকালীন ভিডিওকে গালিগালাজ ও বোতল ছুঁড়ে মারার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এ নিয়ে মুখ খোলেননি ভিডিও। প্রশ্ন উঠছে, শীর্ষ নেতৃত্ব যখন বারবার সংযত হওয়ার পাঠ দিচ্ছে, তখন তৃণমূল নেতাদের এতটা উদ্ধত্ত হয় কিভাবে? সরকারি বৈঠকে তুলকালাম, গালিগালাজ, ধসাধসি থেকে বোতল ছোড়াছুড়ি, বাকি রইল না কিছুই।
বুধবার হাবড়ার বিডিও অফিসে টেন্ডার কমিটির বৈঠক ছিল। সূত্রের খবর, টেন্ডার আটকে রাখা নিয়ে বিডিও শীতাংশু শেখর শীটের সঙ্গে জোর তর্কাতর্কি হয় পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাসের। চলে গালিগালাজও। আর এসবের মধ্যেই রতন বিডিওর দিকে বোতল ছুঁড়ে মারেন বলে অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করেছেন রতন দাস। 7-8 মাস হয়ে গেছে, আমাদের তো এও তো একটা উন্নয়নের হাতিয়ার, এগুলো নিয়ে আপনি কেন কথা বলছেন না? হ্যাঁ, আপনাকে সব কথা বলতে হবে। আমি যে বাবা, আমাকে সব কথা বলতে হবে মানে? তখন উনি যখন আমাকে রাগ করে বলছে আপনি আমার ঘরের থেকে বেরিয়ে যান, আর এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? তারপরে না, জলের বোতলটা আমার পাশে ছিল, সেটা আমি ভাবছি যে উনি যখন এত বড় কথা বলছে, একটা রিয়াকশন বা কিছু, আমার মনে প্রাণে আমি চাইনি আমার পাশে আমার পুত্রের কর্মাধ্যক্ষ ছিল, তার গায়ে পড়ে গেছে। ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বিডিও। উল্টে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে জেলা শাসক ও দলীয় নেতৃত্বকে চিঠি দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। আমার দোতলায় থাকেন উনি, 3 তলায় থাকেন। ওনা সবাইকে বলে দিচ্ছে 7টার পর আমাকে কেউ ফোন করবে না। কেউ ফোন করলে রেগে যায়, বিভিন্নভাবে রেগে যায়। এখন কি উনি মদ্যপান অবস্থা থাকে, কি করে? এবং ডিএমকেও নালিশ করেছি। ডিএম ব্যাপারটা অগোচরে আমাকে বলেছে যে সভাপতি সাহেব, আপনি যে কথাটা বলেছেন আমি বিভিন্ন নিরিখে আমি তদন্ত করে দেখলাম যে 2-1টা কথা অবশ্যই ঠিক আছে। এটা কোন পরিস্থিতিতে কি হয়েছে আমি তো জানি না, দিল্লিতে বসেছিলাম, আমি খবর নিই, জানি এরকম হয়েছে, কিন্তু সেটা নিয়ে যে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা আমাকে আরেকটু খবর নিতে হবে। আমাকে জেলা শাসক কিন্তু নিজে বললেন যে বিডিও সম্বন্ধে অনেক অভিযোগ আছে, সুতরাং উনি যখন দেখছেন এটা ওনার কাছ থেকে জানতে হবে। তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, শাসক দলের নেতা, তিনি রাজ্য সরকারের একজন বড় অফিসারের বুকে জলের জগ ছুড়ে মারবেন, এটাই তো অত্যন্ত স্বাভাবিক। এই অভিযোগটা আমি শুনেছি, আমাকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে জানানো হয়েছে। দেখুন, এক পরিবার, মাথার উপরে ছাতার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, থালা ঘটি বাটির কুটকাট হয়, এটা আমরা খুব বড় করে দেখছি না, এটা আলাপ আলোচনার ভিত্তিতে আমরা মিটিয়ে ফেলছি। 2011 সালে রাজ্যে পালা বদলের পর ভাঙড় কলেজের এক অধ্যাপিকাকে জলের জগ ছুঁড়ে মারার অভিযোগ উঠেছিল তাজা নেতা আলাবুল ইসলামের বিরুদ্ধে। তার এক যুগ পর ফের একই ঘটনার পুনরাবৃত্তি, শুধু স্থান আর পাত্র বদলে গেছে। হাবড়া থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। দেখভাল করছেন না গাড়ির? কলকাতার রাস্তায় গাড়ি খারাপ হলেই জরিমানা, গাড়িতে ধাক্কা লাগলেই রাস্তা আটকে তর্কাতর্কি, অন্তত 5,000 টাকা ফাইন হতে পারে। যানজট কমাতে নয়া নির্দেশিকা কলকাতা পুলিশের। এজেসি বোস রোড মা উড়ালপুলের জ্যাম নিয়ে তিতিবিরক্ত পুলিশ।